আমরা প্রত্যেকেই চেষ্টা করি কাজের জায়গায় নিজের সেরাটা দেওয়ার, আর কাজটা যখন পুলিশের হয় সেই গুরু দায়িত্ব অনেকটাই বেড়ে যায়। একজন পুলিশের সামান্য ভুলে কোনো আসামি ছাড়া পেয়ে যেতে পারে, অথবা মৃত্যু হতে পারে কোনো ইনোসেন্ট মানুষের। কিন্তু কাজ ঠিক করে করার জন্যই যখন কোনো পরিবারের উপর নেমে আসে মৃত্যুর ছায়া, তখন মানুষ কি লড়াই করতে পারে? কোন কাজের জন্য মৃত্যুর ছায়া নেমে আসে? সেই পরিবার কি শেষ অবধি সারভাইভ করতে পারবে? জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো এক্সপ্লেনেশন ভিডিওটি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, তাতে আমরা যখনই নতুন মুভি নিয়ে আসব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। সিনেমা শুরু হয় একটি ক্রিপি ফুটেজ দিয়ে। আমরা সেখানে দেখি একটি কাল্টের লোকজন কিছু মেয়েকে নৃশংসভাবে হত্যা করছে এবং সাথে চ্যান্ট করছে একটি মন্ত্র, যেটা ট্রান্সলেট করলে দাঁড়ায় আমরা লো গডের মন্দিরে পূজা দিই। সিনেমা একটু এগোলে আমরা জানতে পারি লো গড কি এবং কারা এই কাল্ট চালনা করছে। সিন শিফট হয়ে আসে ক্যাপ্টেন উইল লরেনের উপর। তিনি নিজের মনে এই ফুটেজটির কথাই ভাবছিলেন এবং সেই মন্ত্রটি উচ্চারণ করছিলেন। সিন এগোলে আমরা পুরো ঘটনাটি সম্পর্কে জানতে পারি। ক্যাপ্টেন লরেন কিছুদিন আগেই জন মালুম নামে এক ব্যক্তির কাল্ট থেকে 3 জন মেয়েকে উদ্ধার করেছিলেন। কাল্টের লোকেরা তাদের সকলকে বলি দিতে যাচ্ছিল, কিন্তু পুলিশ এসে যাওয়ায় তারা কেবল একটি মাত্র মেয়েকে বলি দিতে সক্ষম হয়। ক্যাপ্টেন লরেন এই মেয়েটির মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করেন এবং এই গিল্ড তাকে বারবার ফিরিয়ে নিয়ে যায় সেই ফুটেজের দিকে। অবশ্য সিনেমা দেখে প্রথমে এটাই মনে হলেও পরে আমরা আসল রহস্য উদ্ঘাটন করি। ডিপার্টমেন্টের অন্যান্য পুলিশরা তার পারদর্শিতার জন্য তাকে সম্মান দিলেও তিনি সেটি মন থেকে কোনোভাবেই মানতে পারছিলেন না। এরপর আমরা ক্যাপ্টেনকে দেখি শুটিং রেঞ্জে যেতে। সেখানে গিয়ে তিনি কোনো কারণ ছাড়াই স্পটে থাকা 2 জন পুলিশ কর্মীকে শটগানের মাধ্যমে খুন করেন এবং অ্যারেস্ট হওয়ার আগে নিজের স্ত্রী ডায়ান আর মেয়ে জেসিকার জন্য ভালোবাসা জানিয়ে সুইসাইড করেন। এরপর কেটে যায় একটা বছর। আমরা ক্যাপ্টেনের মেয়ে জেসিকাকে ইউনিফর্ম পরে রেডি হতে দেখি, অর্থাৎ সে তার বাবার মতোই পুলিশ ফোর্স জয়েন করেছিল। সেটি ছিল তার চাকরির প্রথম দিন। ডিউটি জয়েন করার আগে সে তার বাবার কবরের কাছে গিয়ে যখন নিজের জন্য আশীর্বাদ চাইছিল, তখন হঠাৎই তার মা ডায়ান এসে তাকে ইন্টারাপ্ট করে। ডায়ান কখনোই চায়নি তার মেয়ে পুলিশ ফোর্স জয়েন করুক, কারণ জেসিকার স্বপ্ন অন্য কিছু ছিল। দুজনের কথোপকথন থেকে বুঝতে অসুবিধা হয় না দুজনের মাঝের সম্পর্কের তিক্ততা। এর কারণ অনেকটাই ডায়ান, কারণ হাজব্যান্ডের মৃত্যুর পর থেকে নিজেকে মাদক নেশায় ডুবিয়ে রেখেছিল সে। এ কারণে জেসিকা তার মায়ের কথা সিরিয়াসলি নেয় না এবং ড্রাইভ করে বেরিয়ে যায়। তার যাওয়ার পর আমাদের ক্যামেরার মাধ্যমে কবরের স্টোন ওয়ালের পিছনের অংশ দেখানো হয়, যেখানে আঁকা ছিল সেই কাল্টের সিম্বল। জেসিকা পুলিশ স্টেশনের সামনে মালুম কাল্টের বহু লোককে ভিড় জমাতে দেখে। 2 জন পুলিশ অনেক চেষ্টা করেও তাদের সেখান থেকে সরাতে পারে না। আমরা বেশ কিছু কাল্টের লোককে দেখি জেসিকাকে ফলো করতে। তারা জেসিকার উদ্দেশ্যে অদ্ভুত মুখভঙ্গিও করে, কিন্তু সে এই সবে পাত্তা না দিয়ে সোজা পুলিশ স্টেশনে ঢুকে যায়। ক্যাপ্টেন লরেনের মৃত্যুর পর এই কাল্টের লোকেদের অনৈতিক হস্তক্ষেপের জন্য পুলিশ স্টেশনটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজই এই পুলিশ স্টেশনের লাস্ট দিন, আর জেসিকা অনেক চিন্তা ভাবনা করেই তার কাজের প্রথম দিন এই স্টেশন থেকেই শুরু করেছে। জেসিকার উদ্দেশ্য ছিল নিজের বাবার মৃত্যু রহস্য উদ্ঘাটন করা। সে কোনোভাবেই মানতে পারেনি তার বাবা এই মেয়েগুলোকে রেস্কিউ করার পর নিজের হাতে কলিগদের হত্যা করবে। স্টেশনে ঢোকার পর সে স্টেশন ইনচার্জকে খোঁজার জন্য ভেতরে গেলে দেখতে পায় একজন অফিসার বাস্কেটবল নিয়ে খুব অ্যাগ্রেসিভলি খেলছে। তার ছোঁড়ার কায়দা দেখে মনে হয় সে যেন কাউকে আঘাত করতে ছুঁড়ছে বলটি। জেসিকা তাকে দেখে নিজের পরিচয় দিলে তিনি কিছু মুহূর্তের জন্য হতভম্ব হয়ে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে জেসিকাকে রুড গলায় পিছনে ঘুরতে বলেন। এইসব দেখে জেসিকা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে গেলে অফিসার তাকে আটকায়। তিনি স্পষ্ট গলায় জেসিকাকে স্টেশন সম্পর্কে কিছু ইনফরমেশন দেন।
তিনি জানান, মালুম কাল্টের লোকেরা প্রত্যেক দিন রাতে থানার বাইরে দাঁড়িয়ে অফিসারদের নানাভাবে উত্ত্যক্ত করে। এমনকি তারা থানার আশেপাশে এমন কিছু স্প্রে করে যাতে অনেক সময় কর্তব্যরত অফিসার হ্যালুসিনেশনের শিকার হয়। অফিসার নিজের পরিচয় দেন গ্রিপ কোহেন বলে। তিনি তার ফোন নাম্বার জেসিকাকে দেন এবং জানান যদি কোনো ক্রাইম রিপোর্ট করতে আসে তাহলে তাকে নতুন পুলিশ স্টেশনে পাঠাতে। তিনি জেসিকাকে ওয়ার্নও করেন বিনা কারণে রাতে কল করে ডিস্টার্ব না করার জন্য, একমাত্র ইমার্জেন্সি হলেই যেন জেসিকা কল করে। এই বলে তিনি স্টেশন থেকে বেরিয়ে যান। অফিসার কোহেনের যাওয়ার পর জেসিকা স্টেশনটি আস্তে আস্তে এক্সপ্লোর করা শুরু করে। সে প্রথমেই যায় লকার রুমে। আমরা নোটিস করি জেসিকার বাবার লকারেই কেবল তালা দেওয়া ছিল। জেসিকা তালা খোলার কথা ভাবলেও বেলের রিঙ্গিং শুনে তাকে স্টেশনের দরজায় দেখতে যেতে হয়। সেখানে আমরা দেখতে পাই সেই মৃত মেয়েটি, অর্থাৎ যাকে কাল্টের লোকজন বলি দিয়েছিল তার বাবাকে। তার অবস্থা দেখলেই বোঝা যায় তিনি বিধ্বস্ত। লোকটি বারবার তার মেয়েকে খুঁজে দিতে বললে জেসিকা তাকে কনসোল করার চেষ্টা করে, কিন্তু লোকটি সেসব না শুনে ইরিটেটেড হয়ে সে স্টেশনের বাইরে দাঁড়িয়ে দরজার সামনে টয়লেট করে দেয়। এরপর তিনি চলে যান। জেসিকা পরিষ্কার করার জন্য মপ নিয়ে আসে এবং সেটি রাখতে গেলে সে দেখতে পায় তালা কাটার একটি যন্ত্র। সেটি নিয়ে সে লকার রুমে যায় এবং তার বাবার লকার খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হলে জেসিকা বাধ্য হয়ে শ্যুট করে তালাটি ভেঙে ফেলে। লকারের ভেতর থেকে সে সেই কাল্ট ইনভেস্টিগেশনের একটি পেপার কাটিং এবং তার ছোটবেলার একটি ছবি পায়। এরপর সে নোটিস করে লকারের নিচের অংশটি ফাঁপা, অর্থাৎ সেটির ভেতরে কিছু আছে। একটু চাপ দিলেই নিচের অংশটি খুলে গিয়ে একটি কালো বাক্স বেরিয়ে আসে। বক্সটি খুললে আমরা দেখতে পাই মালুম কেসের বহু ফাইলস। জেসিকা সেগুলো চেক করতে থাকলে আবারও বাইরে শব্দ হয়। সেটা শুনে জেসিকা এগিয়ে গেলে দেখে কেউ স্টেশনের সামনে একটা বড় শূকর বেঁধে দিয়ে গেছে। জেসিকা এই ব্যাপারে মেন পুলিশ স্টেশনে জানালে সেখান থেকে কোনো হেল্প পায় না, বরং সেখানকার পুলিশ অফিসার তাকে শূকরটিকে ওই অবস্থাতেই রেখে দিতে বলে। এরপর ফোন কাটলে জেসিকার কাছে আবারও ফোন আসে, যেখানে কলার তাকে লিটল পিগি বলে সম্বোধন করছিল। এই রকমভাবে সেই কাল্টের লোকেরা সিনেমার বহু অংশে জেসিকাকে কল করে হ্যারাস করছিল, কিন্তু সে আবারও এগুলো অ্যাভয়েড করে শূকরটিকে স্টেশনের ভিতরে নিয়ে আসে। আমরা শূকরটির পিঠে দেখতে পাই সেই স্যাটানিক সিম্বল। জেসিকা শূকরটিকে একটি রুমে বেঁধে যখন বেরিয়ে আসছিল তখন সে হঠাৎ করে কিছু পড়ে যাওয়ার শব্দ পায় স্টেশনের ভেতর থেকে, কিন্তু স্টেশনে যেহেতু সে একাই ডিউটি করছিল তাই জেসিকা সতর্ক হয়ে যায়। সে টর্চ নিয়ে খোঁজার চেষ্টা করে সেই শব্দের উৎস। খানিকক্ষণ খোঁজার পর সে দেখে স্টেশনের একটি দরজা হাফ খোলা। জেসিকা সেটি বন্ধ করে পিছনে ফিরলে দেখতে পায় সেই মৃত মেয়েটির বাবাকে। সেই লোকটি আবারও পাগলের মতো নিজের মেয়েকে খুঁজে দিতে বললে জেসিকা বাধ্য হয় লোকটিকে অ্যারেস্ট করতে। সে লোকটিকে নিয়ে লকআপ রুমে গেলেও লোকটি দরজার সামনে এসে শুয়ে পড়ে এবং ভিতরে যেতে অস্বীকার করে। জেসিকা বাধ্য হয়ে লকআপ রুমের ভিতরে ঢুকে লোকটিকে টানতে থাকে। লোকটি যখন ভেতরে ঢুকে যায় লকআপের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে বাইরে থেকে লকড হয়ে যায়। আটকে পড়ে যায় জেসিকা সেই সেলের মধ্যে। রেডিওর মাধ্যমে সে মেন স্টেশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ব্যর্থ হয় এবং সেই লোকটি নিজের মনে আবারও পাগলের মতো বকবক করা শুরু করে। জেসিকা যখন বাইরে বেরোনোর রাস্তা খুঁজছিল তখন হঠাৎই লোকটা উন্মত্তের মতো আচরণ করা শুরু করলে সে ভয়ে কুঁকড়ে যায়। তার হাতে থাকা টর্চটি মাটিতে পড়ে যায়। লোকটি সেই টর্চ নিয়ে জেসিকার মুখে পয়েন্ট করলে জেসিকা তাকে মুখের উপর থেকে আলো সরাতে বলে এবং রিকোয়েস্ট করে টর্চটি ফেরানোর জন্য, কিন্তু টর্চটি আস্তে আস্তে ঘোরে এবং আলো গিয়ে পড়ে লোকটির উপর, যেখানে আমরা তাকে মুখ গুঁজে বসে থাকতে দেখি। অর্থাৎ টর্চটিকে ওপর থেকে একটি অলৌকিক শক্তি ধরে রেখেছিল। জেসিকা ভাবে তার বাবা হয়তো ফিরে এসেছে। সে বাবা বলে ডাকলে ওই শক্তিটি টর্চটা মেঝেতে জেসিকার দিকে ঠেলে দেয়। টর্চ নিয়ে জেসিকা আশেপাশে আলো ফেলতে থাকলে হঠাৎই তার সামনে ঝুলে পড়ে 3টি মৃতদেহ। জেসিকা ভয়ে চিৎকার করতে করতে পিছনে এগোলে খুলে যায় সেলের দরজা। বাইরে বেরিয়ে জেসিকা দরজা লক করে মেন রুমে ফিরে আসে।
সে ভয়ে অফিসার কোহেনকে কল করে হ্যালুসিনেশনের কথা ডিটেলে জানতে চাইলে অফিসার বিরক্ত হন এবং নিজের প্রবলেম নিজেকে হ্যান্ডেল করতে বলে ফোন কেটে দেন। এরপর জেসিকা ব্ল্যাক বক্সে থাকা ফাইল নাড়াচাড়া করে সত্য উদ্ঘাটন করার চেষ্টা করলে বেরিয়ে আসে একটা পেন ড্রাইভে কী আছে দেখার জন্য জেসিকা তার গাড়ি থেকে ল্যাপটপ আনতে গেলে দেখতে পায় একজন প্রস্টিটিউটকে গালাগালি দিয়ে কোনো একজন ড্রাইভার গাড়ি থেকে ফেলে দিচ্ছে। সে হাতে মুখে চোট পাওয়ায় জেসিকা তাকে স্টেশনে নিয়ে আসে ব্যান্ডেজ করার জন্য। মেয়েটি জেসিকাকে দেখেই বলে দেয় সে নতুন জয়েন করেছে। সে জিজ্ঞেস করে কেন সে এই স্টেশনে ডিউটি নিয়েছে, এটা একটি কার্সড স্টেশন। জেসিকা কারণ জানতে চাইলে সে বলে মালুম এবং তার গ্যাংয়ের দুজন মেয়ে এই স্টেশনেই সুইসাইড করেছে, তাদের আত্মা এখানেই ঘুরে বেড়ায়। জেসিকা এটা শুনে অনেকটাই অবাক হয়, কারণ এই নিউজ কেউ তাকে দেয়নি। মেয়েটি বলে যেদিন মালুমকে প্রথম আনা হয়েছিল সে তার পরের সেলে ছিল, তাদের কথোপকথন শুনে কাঁটা দিয়েছিল তার গায়ে। তারা নিজেদের মধ্যে গল্প করছিল যে বলি দিয়ে তার কত বড় কাজ করেছে। এই সব বলার সময় মেয়েটা হঠাৎ জেসিকার পিছনে তাকিয়ে কোনো অদৃশ্য শক্তির উদ্দেশ্যে ক্ষমা চায় এবং বিড়বিড় করে সিনেমার স্টার্টিংয়ে যে মন্ত্রা উচ্চারণ করা হয়েছিল সেটি জপ করতে থাকে। জেসিকা বারবার তাকে ফেরানোর চেষ্টা করলেও মেয়েটি কোনোভাবে রেসপন্স করছিল না। এরপর হঠাৎ করে সে চিৎকার করে সেই জোন থেকে বেরিয়ে আসে। জেসিকা বিরক্ত হয়ে তাকে স্টেশন থেকে বের করে দেয়। এরপর ল্যান্ডলাইনে একটি কল আসে। জেসিকা সেটি ধরলে ওপার থেকে আবারও শুনতে পায় সেই কাল্টের মেয়েটির কণ্ঠস্বর, যে জেসিকাকে বারবার লিটল পিগি বলে সম্বোধন করছিল। এইবার সে জেসিকাকে ওয়ার্ন করে সে যদি ফোন কাটে তাহলে তার কাছে থাকা মেয়েটিকে হত্যা করবে। জেসিকা মেয়েটির নাম জিজ্ঞেস করলে সে বলে মনিকা ম্যাথিউস। এই মেয়েটিকেই জেসিকার বাবা ওই কাল্টের হাত থেকে উদ্ধার করেছিল। এরপর সেই কাল্টের মেয়েটি মনিকার ওপর অত্যাচার করা শুরু করলে আমরা শুনতে পাই তার হৃদয় বিদীর্ণ করা আর্তনাদ। ফোনে থাকা মেয়েটি বলে জন মালুম আসছে। জেসিকা তাকে জানায় মালুম মারা গেছে। ওপারের মেয়েটি বলে তোমার বাবা একটা ইম্পর্ট্যান্ট জিনিস স্টার্ট করেছিলেন, আজ রাতে আমরা শেষ করব ওনার কাজ। কেটে যায় ফোন। জেসিকা মেন স্টেশনে ফোন করে মনিকার কিডন্যাপের নিউজ দিলে অফিসার তাকে জানায় তার বাবা যাদের রেস্কিউ করেছিল তাদের মধ্যে বাকি দুজনকেও কাল্টের লোকেরা কিডন্যাপ করেছে। জেসিকাকে অফিসার কোনো ইনফরমেশন পেলে জানাতে বলে ফোন কেটে দেন। এরপর জেসিকা ল্যাপটপ খুলে পেনড্রাইভ কানেক্ট করলে দেখতে পায় বহু রেকর্ডিং। জেসিকা প্রথম রেকর্ডিং ক্লিক করলে আমরা দেখতে পাই সিনেমা শুরুর ভিডিও ফুটেজ। এখানে আমরা আরও দেখি সেই কাল্টের মেয়েগুলি কিভাবে অন্য ইনোসেন্ট মেয়েদের অত্যাচার করে মার্ডার করছিল ডিমন অর্থাৎ লো গডকে তাদের সোল ফিট করাবে বলে। এই ফুটেজটি দেখে জেসিকা খানিকটা ডিস্টার্বড হয়ে যায়। সেই সময় তার মোবাইলে তার মায়ের ফোন আসে। জেসিকা ভিডিও পজ করে ডায়ানের সাথে কথা বলা শুরু করলে আচমকা ভিডিও আপনা থেকেই স্টার্ট হয়ে যায়। কাল্টের লোকেরা ডিমনের কাছে প্রে করছিল। সেই টিউন শোনার পর ডায়ান জেসিকাকে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে সে কোথায় এবং বন্ধ করতে বলে সেই গান। জেসিকা প্যানিকড হয়ে সেই গান বন্ধ করতে গেলে তা করতে পারে না। তার মা ফোনে অনবরত উচ্চস্বরে চেঁচাতে থাকায় সে বলে দেয় সে সেই পুরনো স্টেশনে আছে। ফোনটি এরপর কেটে যায়। এরপর জেসিকা দেখে কাল্টের মেয়েগুলি জেসিকার দিকে তাকিয়ে তার নাম ধরে ডাকছে। এরপর সে দেখে সেই পুলিশ স্টেশনে কেউ তাকে পিছন থেকে শ্যুট করছে। জেসিকা পিছনে ঘুরে কাউকে দেখতে পায় না। এরপর স্ক্রিনের জেসিকা চেয়ার ছেড়ে উঠে ব্ল্যাক বক্সটি সজোরে মাটিতে ফেলে দেয়। রিয়েল ওয়ার্ল্ডের জেসিকা দেখে সত্যি সেই বক্সটি মেঝেতে পড়ে আছে। সেই পড়ে থাকা বক্স থেকে বেরোয় একটি গান পেপার, যেখানে লেখা ছিল স্টিল হিয়ার। জেসিকা সিচুয়েশন বোঝার জন্য শুটিং রেঞ্জে গেলে সে দেখে এক এক করে সকল রোয়ের গান পেপারগুলি আস্তে আস্তে পিছনে এগোচ্ছে। তার রোয়ের গান পেপারটি তার সামনে এসে থেমে গেলে সে সেখানে সেই স্যাটানিক সিম্বলটি দেখতে পায়। পেপারটি ক্লিপ থেকে খুললে জন মালুমের আত্মা জেসিকাকে অ্যাটাক করে। জেসিকা সেটা দেখে ভয় পালাতে গেলে সেই আত্মা ধরে নেয় তার পা। একটু স্ট্রাগলের পর জেসিকা সেখান থেকে বেরোতে সক্ষম হয়, কিন্তু স্টেশনের বাইরের সকল দরজা কেউ শিকল দিয়ে বেঁধে রাখায় সে স্টেশনে আটকে পড়ে যায়। সে মেন স্টেশনে কল করে হেল্প চাইলে তারা তাকে শান্ত করে এবং পুলিশ পাঠানোর কথা বলে।
এর পরের সিনে আমরা দেখতে পাই ল্যান্ডলাইনের সকল তার কাটা, অর্থাৎ কলটা মেন স্টেশনে যায়নি। এরপর আবারও ল্যান্ডলাইনে রিং করে জেসিকা কল রিসিভ করলে শুনতে পায় সেই ইভিল প্রেয়ার। এরপর ল্যাপটপের রেকর্ডিংগুলি নিজে হতেই চালু হয়ে যায়। আমরা সেই রেকর্ডিংয়ে উইলকে জিজ্ঞাসাবাদ করতে দেখি জন মালুম এবং তার কাল্টের লোকেদের। জন উইলকে থ্রেট দেয়, আমি তোমার এবং তোমার ফ্যামিলির ব্লাডের জন্য ফিরে আসব। কাল্টের অন্যান্য সদস্যরা বলে তারা লো গডের কাছে প্রে করছে। জন হলো লো গডের আজ্ঞাময়ী দাস। তারা এও বলে উইলের জন্যেও লো গডের প্ল্যান আছে, সেও এই সব কিছুর একটা ছোট্ট পার্ট। এরপর মালুম তাকে প্রভোক করে তাকে শ্যুট করার জন্য। সে বলে, তোমার কোনো আইডিয়া নেই আমার কাঁধে কোন শয়তানের হাত আছে। এরপর আমরা উইলকে হঠাৎই উঠে পড়তে দেখি, সে যেন কিছু দেখতে পেয়েছে। এরপর উইল ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে যায়। জেসিকা সেই জায়গাটি জুম করলে দেখতে পায় একটা শয়তানের মুখ। এই সময় হঠাৎ কেউ তার মুখে সাদা কাপড় চাপা দিয়ে ট্রলারে করে মর্গে নিয়ে যায়। সেখানে একজন ডক্টর বডি ব্যাগের চেন খুলে জেসিকাকে দেখে, কিন্তু পরক্ষণেই সে জন মালুম আর তার কাল্টের লোকেদের বডি নিয়ে বিজি হয়ে যায়। এই সব দেখে জেসিকা এতটাই ভয় পেয়েছিল যে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। সে স্থির হয়ে শুয়ে থাকে। সে দেখে তার আশেপাশের মৃতদেহগুলি নড়ছে। জেসিকা ভয়ে সাহায্যের জন্য চিৎকার করলে কাল্টের লোকজন এসে মর্গে থাকা ডক্টরকে হত্যা করে। এরপর জেসিকা ভয়ে নিজেকে বডি ব্যাগ থেকে বের করে উঠলে আবারও নিজের সামনে জন মালুমের আত্মার বীভৎস রূপ দেখে। এরপর সে চেঁচিয়ে মাটিতে পড়ে গেলে সে দেখে সে চেয়ার থেকে পড়ে গেছে। আসলে জেসিকা রেকর্ডিং দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যেই সে এইসব স্বপ্ন দেখছিল। এরপর আমরা নতুন স্টেশনে দুজন পুলিশ অফিসারকে দেখি। তাদের মধ্যে একজন সেই সেলে থাকা মৃত মেয়েটির বাবাকে আনতে যায়, আর আরেকজন জেসিকার সাথেই থেকে যায়। সে জেসিকাকে উইল যে গান দিয়ে নিজেকে হত্যা করেছিল সেটি দেখায় এবং সেই গানটি সেখানে রেখে যেই ফেরে আমরা দেখতে পাই একটা রক্তাক্ত ফাটা মুখ। এরপর জেসিকা ভয় পিছনে ফিরলে সে দেখে ওই পুলিশ অফিসারটি তাকে শ্যুট করছে। এরপর সে নিজেকে একটা ভিশনের মধ্যে পায়। এই ভিশনে সে দেখে জন মালুম তাকে লো গডের কাছে ব্যাপটাইজ করছে এবং ডায়ান তাদের মাঝে জেসিকাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরই তার চোখ খুলে যায়। সে দেখে জেলবন্দি লোকটি বাইরে আসার জন্য ছটফট করছে। জেসিকা তাকে হেল্প করার জন্য দরজা খুলে দেয়। এরপর জেসিকা আবারও মেন রুমে ফিরে আসে। সেখানে ল্যাপটপ স্ক্রিনে সে তার মা আর ছোটবেলার জেসিকাকে দেখে। তার মা ছোট্ট জেসিকাকে জানাচ্ছিল যে তোমার বাবা পুলিশে জব পেয়েছে, সে খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে নিয়ে যাবে যাতে জন আমাদের কোনো ক্ষতি করতে না পারে। এরপর হঠাৎই জেসিকা খেয়াল করে তার পা ধরে কেউ টানছে। নিচে তাকালে সে দেখতে পায় মুখ ফাটা একটা ভয়ঙ্কর এন্টিটিকে। জেসিকা তার কাছ থেকে পা ছাড়িয়ে পালিয়ে এলেও সেই শয়তান তার পিছন পিছন গিয়ে তাকে অ্যাটাক করে। জেসিকা বাধ্য হয় সেই পশুটিকে শ্যুট করতে। এরপর চোখ খুললে জেসিকা দেখে সেটি কোনো শয়তান নয়, বরং সেই শূকরটি যেটি সে ঘরে বন্ধ করে রেখেছিল। জেসিকা তার মাকে স্টেশনের বাইরে দেখে ছুটে তার কাছে যায়। ডায়ান জেসিকাকে বকাবকি করে এই স্টেশনে ডিউটি নেওয়ার জন্য। জেসিকা এই সময় ডায়ানকে কনফ্রন্ট করে। সে বলে, তুমিও ওদের পার্ট ছিলে, আমি সব জানি। এই সিনে তার মা পুরো কাহিনী খুলে বলে। তিনি জানান তিনি প্রেগনেন্ট অবস্থায় জেসিকার আসল বাবার কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন। সেই সময় জন মালুম তাকে আশ্রয় দেয়, তার দেখভাল করে। সে তাকে বারবার বলে যে তার সন্তান অনেক বড় কাজের জন্য জন্ম নিয়েছে। এইসব শুনতে তারও ভালো লাগতো, কিন্তু জেসিকা জন্মানোর পর সে অদ্ভুত ডিস্টার্বিং ভিশন দেখতে শুরু করে। এইসব এক্সপিরিয়েন্স করার পর ডায়ান নিশ্চিত হয়ে যায় এই কাল্ট অশুভ শক্তির উপাসক। তাই নিজের এবং নিজের সন্তানের প্রাণ বাঁচানোর জন্য সে উইলের হাত ধরে বেরিয়ে আসে। সে ভেবেছিল জন হয়তো তাকে আর খুঁজে পাবে না, কিন্তু 1 বছর আগে জন তাদের খুঁজে পায়। সে আরও বলে জনের বয়স সেই দিন থেকে 1 ফোঁটাও বাড়েনি, সে একই রকম আছে। এরপর আবারও শব্দ হলে জেসিকা তার মাকে মেন রুমের দরজা লক করে সেখানে থাকতে বলে এবং নিজে স্টেশনের ভেতরে চলে যায়।
জেসিকা বাস্কেটবল রুমে মালুম কাল্টের একজন ফিমেল মেম্বারকে দেখে যে মনিকাকে হস্টেজ করে রেখেছিল। সে মেয়েটির কাছে বারবার রিকোয়েস্ট করে মনিকাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তার কথা অগ্রাহ্য করে মেয়েটি মনিকাকে শ্যুট করলে জেসিকাও মেয়েটিকে শ্যুট করে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড থেকে দেখি শয়ে শয়ে মানুষ জেসিকার দিকে ছুটে আসছে। তাদের দেখে জেসিকা দৌড়ে বাইরে বেরিয়ে বাস্কেটবল রুম লক করে দেয়। এরপর সে মেন রুমে গিয়ে দেখে ডায়ান মিসিং। সঙ্গে সঙ্গে বেজে ওঠে ল্যান্ডলাইন। ফোন ধরলে জেসিকা শুনতে পায় মেন স্টেশনের অফিসারের গলা। তাকে জেসিকা কাল্টের অ্যাটাকের কথা বললে সে জেসিকাকে জিজ্ঞাসা করে, তোমার কিছু হয়নি তো? তোমার মা সেফ আছে? এবার জেসিকার সন্দেহ হয়, কারণ সে তার মায়ের কথা বলেনি। সে জিজ্ঞাসা করে, কে তুমি? তুমি আমার মায়ের কথা জানলে কি করে? এবার ফোনের ওপারের কণ্ঠস্বর বলে, আমি তোমার বাবাকে বলেছিলাম আমি ফিরে আসব। এরপর সে বলে, আমাদের শরীরটা একটা গাড়ির মতন, একমাত্র প্যাসেঞ্জারই চুজ করতে পারে সে কোন গাড়িতে করে যাত্রা করবে। ছোটবেলায় আমাকে চুজ করা হয়েছিল। পুরো কথা শোনার আগেই সে দেখে বাইরে কেউ হেঁটে যাচ্ছে। জেসিকা তার কাছে গেলে দেখে সেই জেল থেকে ছেড়ে দেওয়া লোকটিকে। সে তাকে দাঁড়াতে বললে সে তার কথা শোনে। জেসিকা তার পায়ে টর্চ ফেললে দেখতে পায় লোকটির পায়ের পাতা কেউ খুবলে খেয়ে নিয়েছে। এরপর সে হঠাৎ করে জেসিকার উপর অ্যাটাক করলে জেসিকা তাকে শ্যুট করে। মারা যায় লোকটি। এরপর শুরু হয় এক ভয়ানক অধ্যায়। কাল্টের সকল লোকজন দরজায় ধাক্কা মারতে থাকলে জেসিকা রেডিওতে ক্ষীণ স্বরে হেল্পের জন্য জানায়, কিন্তু কোনো রেসপন্স না পেয়ে সে তার মাকে খোঁজার জন্য এগিয়ে যায় সেই রাস্তা দিয়ে। সেখানে সে কাল্টের লোকজনের প্রেয়ার শুনতে পায়। সে দেখে মনিকার বডি কেউ গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। খানিকটা এগোলে সে শুনতে পায় একটি মেয়ের কাতর কান্নার আওয়াজ। কাছে গেলে দেখে কাল্টের একজন লোক রেস্কিউ করা দ্বিতীয় মেয়েটিকে কন্টিনিউয়াসলি স্ট্যাব করছে। সে লোকটিকে শ্যুট করলেও লোকটি মেয়েটির গলা কেটে হত্যা করে। এরপর সে দেখে তৃতীয় মেয়েটিকে ফাঁস লাগানো অবস্থায় কেউ তার চেয়ার ফেলে দিয়েছে। সে মেয়েটির পা ধরে তাকে বাঁচানোর চেষ্টা করে। তাতে কিছুক্ষণের জন্য তার বডি স্টেবল হলেও ফাঁসির দড়ি কোনো অলৌকিক শক্তির প্রভাবে আপনা থেকে টাইট হয়ে যায়। এমনকি মেয়েটি আঙুল দিয়ে সেই দড়িটিকে ফাঁস লাগা থেকে আটকানোর চেষ্টা করলে তার আঙুলগুলি অবধি ভেঙে যায়। শেষে দড়িটি এত টাইট হয়ে যায় যে মেয়েটির মাথা কেটে পড়ে যায় মেঝেতে। এটা দেখার পর জেসিকা পাগলের মতো ওপরে শ্যুট করতে থাকে, কিন্তু তাতে কিছুই হয় না। এই সময় হঠাৎ সে ডায়ানের কণ্ঠস্বর শুনলে সেই শব্দ ফলো করে একটি রুমে যায়। সেখানে কাল্টের একটি মৃত মেয়ে জেসিকাকে ভেতরে যেতে বলে। ভেতরে গেলে সে দেখে তার মাকে মুখে সেই মুখোশ পরিয়ে কেউ চেয়ারে বেঁধে রেখেছে। মুখোশ খুললে সে ডায়ানের জায়গায় জন মালুমকে দেখতে পায়। পিছনে যেতে গেলে সে দেখে কাল্টের সকল মৃত লোক সহ সেই মৃত পুলিশ অফিসারের ভিড়। এরপর আমরা সেই লো গড বা শয়তানকে বেরিয়ে আসতে দেখি। সে জেসিকার সামনে এলে জেসিকা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তাকে শ্যুট করে, কিন্তু এতে তার কিছুই হয় না। এরপর হঠাৎই তার মুখ থেকে খুলে আসে হাড়ের মতো মুখোশটি এবং চেপে বসে জেসিকার মুখের উপর। জেসিকার চোখ খুললে সে দেখে তার আশেপাশে সব ফাঁকা। হঠাৎ পিছন থেকে আরও একটি মৃত আত্মা তাকে অ্যাটাক করলে জেসিকা শ্যুট করে। সেটি মাটিতে পড়ে গেলে জেসিকা তার জায়গায় নিজের মাকে দেখতে পায়। নিজের হাতে নিজের মাকে হত্যা করে সে প্রচণ্ড ভেঙে পড়ে। ব্যাকগ্রাউন্ডে আমরা সকল করাপ্ট সোলকে জেসিকার উপর হাসতে দেখি। এরপর জেসিকা এই অত্যাচার আর সহ্য করতে না পেরে সুইসাইড করে। লাস্ট সিনে আমরা সেই ডেমনকে একটি চেয়ারে বসে থাকতে দেখি, আর তার পাশের চেয়ারে আমরা জেসিকার বডি দেখি। হঠাৎ করেই তাতে প্রাণ চলে আসে এবং নড়ে ওঠে সেটি। সিনেমা এখানেই শেষ হয়। জেসিকা নিজের বাবার মৃত্যু রহস্য উদ্ঘাটন করার জন্য এবং তার বাবার প্রতি নিজের সম্মান জানানোর জন্য পুলিশ জয়েন করে। প্রথম দিনই সে সেই বন্ধ হতে চলা পুলিশ স্টেশনে ডিউটি নিলে মালুমের পক্ষে জেসিকাকে ম্যানিপুলেট করা সহজ হয়ে যায়। জন মালুম জেসিকার পিছনে পড়েছিল, কারণ লো গড জেসিকাকে চুজ করেছিল নিজের ওয়াইফ হিসেবে তার জন্ম হওয়ার আগেই। জনের কাজ ছিল জেসিকাকে লো গডের কাছে পৌঁছে দেওয়া। জেসিকার সোল পিওর হওয়ায় জন তাকে কোনোভাবেই হত্যা করতে পারত না, কিন্তু হত্যা না করলে তাকে লো গডের রেলমে বা জগতে নিয়ে যাওয়া সম্ভব ছিল না।
তাই মালুম জেসিকাকে পুরনো ক্লিপিংসের মাধ্যমে ভয় দেখিয়ে বাধ্য করে তাকে দিয়ে বহু মানুষের হত্যা করাতে। শেষ অবধি জেসিকাকে দিয়ে জন তার মাকে হত্যা করালে জেসিকা পুরোপুরি ভেঙে পড়ে। এই সুযোগ নিয়ে মালুম জেসিকাকে আত্মহত্যা করার জন্য প্রভোগ করে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরপর জেসিকা মারা গেলে সে চলে যায় লো গডের রেলমে অর্থাৎ নরকে। তাই অন্তিম সিনে দেখানো হয় জেসিকার শরীরে প্রাণ আসছে। জেসিকা নিজের বাবার মৃত্যু রহস্য উদ্ঘাটন করার জন্য এবং তার বাবার প্রতি নিজের সম্মান জানানোর জন্য পুলিশ জয়েন করে। প্রথম দিনই সে সেই বন্ধ হতে চলা পুলিশ স্টেশনে ডিউটি নিলে মালুমের পক্ষে জেসিকাকে ম্যানিপুলেট করা সহজ হয়ে যায়। জন মালুম জেসিকার পিছনে পড়েছিল কারণ লো গড জেসিকাকে চুজ করেছিল নিজের ওয়াইফ হিসেবে তার জন্ম হওয়ার আগেই। জনের কাজ ছিল জেসিকাকে লো গডের কাছে পৌঁছে দেওয়া। জেসিকার সোল পিওর হওয়ায় জন তাকে কোনোভাবেই হত্যা করতে পারত না, কিন্তু হত্যা না করলে তাকে লো গডের রেলমে বা জগতে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই মালুম জেসিকাকে পুরনো ক্লিপিংসের মাধ্যমে ভয় দেখিয়ে বাধ্য করে তাকে দিয়ে বহু মানুষের হত্যা করাতে। শেষ অবধি জেসিকাকে দিয়ে জন তার মাকে হত্যা করালে জেসিকা পুরোপুরি ভেঙে পড়ে। এই সুযোগ নিয়ে মালুম জেসিকাকে আত্মহত্যা করার জন্য প্রভোগ করে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরপর জেসিকা মারা গেলে সে চলে যায় লো গডের রেলমে অর্থাৎ নরকে। তাই অন্তিম সিনে দেখানো হয় জেসিকার শরীরে প্রাণ আসছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরো এক্সপ্লেনেশন ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো মুভি রিকমেন্ডেশন থাকে তবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলি কভার করার। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।